প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, বাংলাদেশের যে জনসংখ্যা, অর্থাৎ আমাদের এখানে নানা ধরনের মতপার্থক্য রয়েছে সংখ্যা নিয়ে, 17 কোটি কিংবা 18 কোটি সংখ্যাটি যাই হোক না কেন, এই জনসংখ্যার জন্য বাংলাদেশে 61টি ব্যাংক কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে জনগণের বা গ্রাহকের যে চাহিদার সাথে ব্যাংকগুলোর সরাসরি সম্পর্ক রয়েছে, সেই চাহিদা পূরণ করার প্রশ্নে ব্যাংকগুলো যে কার্যক্রম পরিচালনা করছে, সেই পরিচালনার সূত্র ধরে ব্যাংকগুলো মানুষের ব্যক্তি জীবনে যে অর্থের যে প্রভাব কিংবা যে প্রক্রিয়াগুলো রয়েছে সেখানে কতটা ভূমিকা পালন করতে পারছে এবং সেই ভূমিকার মধ্যে দিয়ে জাতীয় জীবনে, অর্থাৎ জাতীয় অর্থনৈতিক যে ক্ষেত্রে কতটা প্রভাব রাখছে, সেই প্রশ্নটি অনেক বড় ক্যানভাস। আজকে সম্মানিত আলোচকের কাছ থেকে সেটি আমরা বোঝার এবং শোনার চেষ্টা করব। পাশাপাশি এই সময়ে এসে, অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ব্যাংকগুলোর যে এক ধরনের আমরা শ্রেণীকরণ শুনলাম, যে সবল ব্যাংক এবং দুর্বল ব্যাংক, সেই দুর্বল ব্যাংক শ্রেণীতে যে ব্যাংকগুলো আছে তাদেরকে পুনরুদ্ধারের উপায়গুলো কি হতে পারে, পরিচালনার ধরনের পরিবর্তন, ব্যাংকের কাছে সময়ের পরিক্রমায় মানুষের যে প্রত্যাশা বেড়েছে, সেই প্রত্যাশাগুলো ব্যাংকগুলো কীভাবে পূরণ করতে পারছে। পাশাপাশি এই আলোচনাটি খুব বড় করে হওয়া প্রয়োজন যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে ব্যাংকগুলো যেভাবে পরিচালিত হয়, সেই পরিচালনার সক্ষমতার প্রশ্নে, অগ্রগতির প্রশ্নে আমাদের দেশের ব্যাংকগুলো কোন অবস্থানে আছে, সব কিছু নিয়ে আলোচনাটি করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম ব্যাংকিং হালচাল। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত ব্যাংকার, যিনি তার কর্মগুণে নানাভাবে পরিচিত, এরকম একজন সম্মানিত আলোচককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে পরিচয় করে দিই। সম্মানিত আলোচক হিসাবে আছেন শাহজালাল ইসলামী ব্যাংকের সম্মানিত এমডি ও সিইও মোসলেউদ্দিন আহমেদ। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও। আমরা এই আলোচনাটা দিয়ে শুরু করি। একেবারে শিরোনাম যেভাবে আমরা ঠিক করেছি যে ব্যাংকিং হালচাল, যে এই মুহূর্তে ব্যাংকগুলোর যে অবস্থা দেখছেন, আপনি একটি ব্যাংকের নেতৃত্ব দিচ্ছেন এবং অন্যান্য ব্যাংকগুলোর তো এই ব্যাংকের নেতৃত্ব দিতে গিয়ে অন্যান্য ব্যাংকগুলো কী অবস্থায় সেই খোঁজও আপনাকে রাখতে হয়। তো কীভাবে দেখছেন যে কী অবস্থায় আছে ব্যাংকগুলো, কী অবস্থায় চলছে, তাতে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কতটা পূরণ হবে? আপনি প্রতিদিন পেপার খবরের কাগজ উঠালে প্রথমে ব্যাংকের নিউজটাকেই সামনে আসে। আমরা জানি যে এর মধ্যেই বেশ কিছু ব্যাংক তারা ডিপোজিটরদের টাকা ফেরত দিতে পারছে না, তাদের ট্রেড এলসির যে ফাইন্যান্স আছে, ট্রেড ফর ইন্টারন্যাশনাল যে ফাইন্যান্স, সেটার কমিটমেন্ট এস্টাবলিশ করতে পারছে না। ডিফিকাল্ট সিচুয়েশনস আই শুড সে, বিকজ ব্যাংকের সবচেয়ে বড় শক্তি হলো the trust and reputations of the people, because we deal with the money of the people's money. যখন ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপরে একটা ট্রাস্ট এবং কোশ্চেন চলে আসে, তখন তো মানুষ তো ওই টাকা ব্যাংকে টাকা রাখতে করবে না। দে রাদার দেন দে ওয়ান্ট টু ভরসা পাবে না। অ্যাবসলিউটলি, দে উইল পারচেজ দ্য রিয়েল এস্টেট, দে উইল ইনভেস্ট দ্য শেয়ার মার্কেট, দে উইল কিপ দেয়ার মানি ইন দ্য বিকজ ইটস এ ভেরি ডেঞ্জারাস ইস্যু যে ব্যাংকের আপনি আপনার অনেক সময় আপন আত্মীয় স্বজন হলেও আপনি আপনার আত্মীয় স্বজনকে টাকা ধার দেন না, সেই টাকাটাকে অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনি ব্যাংকে গিয়ে জমা দিচ্ছেন এবং সেই টাকা যখন উঠাতে যাচ্ছেন তখন আপনি এই টাকাটা পাচ্ছেন না। তো তাহলে ওই মানুষটা কিন্তু দ্বিতীয়বার ওই ব্যাংকের থেকে ফিরে আসা, এটা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। ইটস নট এ নিউ ইন দ্য ওয়ার্ল্ড, এটা অনেক দেশেই হয়েছে এবং তারা এখান থেকে উত্তরণও পেয়েছে। সেন্ট্রাল ব্যাংক, আপনার দ্য নিউ রেজিম অফ দ্য সেন্ট্রাল ব্যাংক যারা এসছেন, দে হ্যাভ টেকেন দ্য লট অফ ইনিশিয়েটিভস। তারা অনেকগুলো বোর্ড ভেঙে দিয়েছেন, নতুন বোর্ড অফ ডিরেক্টর সেট করেছেন, তাদের ক্রেডিট লাইন বন্ধ করে দিয়েছেন, ক্রেডিট ফ্যাসিলিটি দিতে পারবে না নতুন করে। এবং আমরা দেখেছি যে অনেকগুলো ব্যাংকেরই একটা অডিট চলছে, জাস্ট টু ডিটারমিন দ্য to what extent the whole has been created. So all these things আমার মনে হয় যে এটা সেন্ট্রাল ব্যাংক উইল টেক সাম অ্যাকশনস ইন নিয়ার ফিউচার। এবং এই 6 মান্থে মোসলেউদ্দিন আহমেদ স্যার, যে 6 মাস এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়া শেষ হলো, 6 মাস ধরে তারা দায়িত্বে আছেন বা দায়িত্ব পালন করছেন এবং ব্যাংকিং সেক্টরের যে প্রসঙ্গ, যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, এই ধরনের পরিস্থিতি অতীতে অন্যান্য দেশগুলো যে মোকাবেলা করেছে, তারা যেভাবে ঘুরে দাঁড়াতে পেরেছে, আমাদের এখানে সেই ব্যবস্থা গ্রহণে কোনো ঘাটতি থেকে যাচ্ছে কিনা? মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনস ইজ এ ভেরি কমন ইস্যু। ইভেন আপনি আজকের যে ইউএসএ যে সব বড় চেস ব্যাংক, এটাও কিন্তু দুইটা ব্যাংকের আপনার মার্জারের ফসল। আপনি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল ইন্ডিয়াতে,
ইউটিআই ব্যাংক ছিল, এগুলো কিন্তু আমরা জানি সবগুলো কিন্তু এখন একটা মার্জার অ্যাকুইজিশনসের পরে আরেকটা ব্যাংক তৈরি হয়েছে। তো সেই পথেই আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ব্যাংক যাচ্ছে। এবং যে কোনো জিনিস আপনার মার্চ করতে গেলে ফার্স্ট ইউ হ্যাভ টু ডিটারমিন দ্য ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার ইনস্টিটিউশনস অ্যাট হোয়াট প্রাইস ইট উইল মার্চ উইথ আদার্স, এবং যিনি নিবেন তার আবার এই ক্যাপাসিটি আছে কিনা, দ্যাট ইজ অলসো এ কোশ্চেন। So initially Bangladesh Bank was trying to reestablish the banking reputations, চেষ্টা করেছিলেন, এবং সেই কারণের জন্য আপনারা দেখেছেন যে they have infused a lot of capital, I should not say capital, lot of funds তারা ওই ব্যাংকগুলোকে দিয়ে ডিপোজিটরদের কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করছেন। I think it will continue till the completions of this audit report and all these things. But if you ask me, আমার মনে হয় আলটিমেটলি কিছু ব্যাংকে এই মার্জার অ্যাকুইজিশনসে যেতে হবে, তারা এটা না হারায় সেই দিকে আমাদেরকে আমরা বিরতিতে যাব। তার আগে একটু ছোট্ট করে শুনতে চাই, মার্জকরণ অথবা যে একীভূতকরণ যেটাকে আমরা বলছি, এখান থেকে কি মানে ব্যাংকগুলোকে, অর্থাৎ এই প্রক্রিয়ার যে প্রফিট, সেটি কি বাংলাদেশের বাস্তবতা কি বলে? আমরা প্রফিট গেইন করতে পারবো কিনা এই প্রক্রিয়া থেকে? দেখেন, আপনি যখন অনেকগুলি ব্যাংকে আপনি আরেকটা চেহারাই নতুন রূপ দিবেন, টোটাল আপনার ম্যান পাওয়ার থেকে শুরু করে, বোর্ড থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে নতুন আসবে, এবং দ্য পিপল হুইল কাম ইনটু দিস দ্যাট পিপল হ্যাজ টু বি দ্য অ্যাকসেপ্টেড ইন দ্য সোসাইটি। এবং সেখানে যেন মানুষ কনফিডেন্স পায় যে হাতে ব্যাংকটা পড়েছে বা যে ম্যানেজমেন্ট ব্যাংকটা চালাচ্ছে, এখানে তার টাকাটা অত্যন্ত নিরাপদ। অন্যান্য দেশের ব্যাংকগুলো কিন্তু রেস্টাবলিশড হয়েছে, এবং ইটস এ ভেরি কমন in other country, but in our country this is the first time. It's the first time. Okay, মুসলিউদ্দিন আহমেদ স্যার, অসংখ্য ধন্যবাদ। একটা প্রশ্ন রেখে যে আপনার আলোচনার সূত্র ধরে কিংবা আজকে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি ব্যাংকিং হালচাল, তার প্রেক্ষাপটে যে কোনো একটি ব্যাংকের একক উদ্যোক্তা অথবা যারা উদ্যোক্তা থাকেন, আমরা অনেক ব্যাংকগুলোর ক্ষেত্রে এরকম শুনছি গণমাধ্যমে, আপনি বাস্তবে কাজ করে আরও বেশি পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হচ্ছে আপনাকে, যে সেখানে ব্যক্তি ইচ্ছার প্রাধান্য আছে, কিংবা একজন উদ্যোক্তার পরিবারের সদস্যরা মিলে ব্যাংক পরিচালনা করছেন, এরকম অভিযোগগুলো কিন্তু আমরা শুনি। এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যাংকগুলোকে সবল করা বা ঘুরে দাঁড়ানো খুব অসুবিধা হবে বলে অনেক বিশেষজ্ঞরাই সেই মন্তব্য করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটি কেউই আমরা চাই না, কিন্তু এখান থেকে উত্তরণের উপায় কি? এই ব্যক্তি ইচ্ছাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গী থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। ব্যাংকিং হালচাল এই শিরোনামে আজকে আলোচনা। সম্মানিত আলোচক হিসেবে আছেন শাহজালাল ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মুসলিউদ্দিন আহমেদ। মুসলিউদ্দিন আহমেদ স্যার, যে প্রশ্ন যে ব্যক্তি ইচ্ছাকে কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, বাংলাদেশ ব্যাংকও বা কিভাবে এই ক্ষেত্রে কি কাজ করতে পারে? যে এই আপনি যেটা বলছেন, এটা নিয়ে কম্প্রিহেন্সিভলি বাংলাদেশ ব্যাংক ইজ ওয়ার্কিং অন দ্যাট, এবং উইদিন 2 to 3 মান্থস আমরা নতুন কিছু আইন পাবো বলে আমি বিশ্বাস করি। টোটাল ক্যাপিটাল ভার্সেস যদি একটি ব্যাংকের টোটাল ডিপোজিট দেখেন, দেখবেন যে 2 to 3% তার ক্যাপিটাল ভার্সেস তার ডিপোজিট। তো একটি 2 to 3%-এর ইনভেস্টমেন্ট নিয়ে পৃথিবীর এমন কোনো ব্যবসা নাই যে আর আপনি 100% টাকা নিয়ে কিন্তু তারা দে আর টেকিং দ্য ডিসিশনস এন্ড অল দিস থিংস। এখন হোয়াট দ্য আদার কান্ট্রি ফলোজ, দ্যাটস হাউ দে হ্যাভ বিকাম সাকসেসফুল। অ্যাকচুয়ালি দেখেন, উদ্যোক্তা থাকবেন বিকজ দে আর কামিং ফ্রম দ্য ডিফারেন্ট ডিসিপ্লিন, ডিফারেন্ট বিজনেস পিপল, দে হ্যাভ দ্য মানি, দে হ্যাভ ইনভেস্টেড দ্য মানি, অ্যান্ড অবভিয়াসলি দে আর দেয়ার এক্সপেকটেশন সো টু গেট ব্যাক দেয়ার মানি and with a good dividend, all these things. All these things are natural. But the point is that in other country what they have যে তারা তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওই লাইনের প্রফেশনাল লোককে তারা বসায়। The people who have the practical knowledge or the theoretical knowledge or the professional knowledge, তারা তাদেরকে রিপ্রেজেন্ট করে তাদেরকে বসাচ্ছে, সো দ্যাট দে ক্যান রান। অবভিয়াসলি দে আর ফলোইং ইট আপ, যে তা ওই ব্যাংকটা কোন দিকে যাচ্ছে এতটুকু তারা কিন্তু তারা রাখছে। ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দিস তারা কিন্তু এটা করছে। অন দ্য সিমিলটেনিয়াসলি দ্য সেন্ট্রাল ব্যাংকের রেগুলেশনস কি, যে ডিরেক্টরদের যে ফিট ইন ক্রাইটেরিয়া আছে, ইফ সামবডি ক্যানট ফিট ইন উইদিন দিস ক্রাইটেরিয়া, সেন্ট্রাল ব্যাংক হ্যাজ দ্য অথরিটি টু রিমুভ হিম। এই গ্রাহকের পর্যায়ে যে অস্থিরতা আছে, সেই অস্থিরতাকে দূর করার কোনো উপায় কি আছে, নাকি গ্রাহক এই ধরনের খবর শুনলে অস্থির হবেনি? না, এখানে দুইটা জিনিস আছে। আপনি যে মিডিয়ার কথা বললেন, ব্যাংকের কিন্তু একটা লার্জ পার্ট আছে উইথ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, স্পেশালি ফর বাংলাদেশ।
যেখানে আমাদের 98% কমোডিটি আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। তো সেইখানে তাহলে তার করসপন্ডেন্ট ব্যাংক যাদের সাথে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড করি, তারা কিন্তু আমাদেরকে দেখে কিভাবে? থ্রু মিডিয়া। তো আমাদের মিডিয়াতে যখন এত নেগেটিভ নিউজ আসে অ্যাবাউট দিস ব্যাংকিং সেক্টর, তারা কিন্তু আপনি জানেন যে এখন কিন্তু অনেক ব্যাংক দে হ্যাভ সাসপেন্ডেড দেয়ার ক্রেডিট লিমিট উইথ দ্য লোকাল ব্যাংকস, এবং তারা আমাদের যে সমস্ত চার্জেস আছে সেগুলো কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। সো এটা যে লোকালি এফেক্ট করছে সেটা না, সেটা কিন্তু ব্যাংকের জন্য একটা ইন্টারন্যাশনালি, এবং অনেক ব্যাংকের রেটিং খারাপ করে দিয়েছে। ইন্টারন্যাশনাল যে রেটিং আছে, গ্লোবাল ইমেজের জায়গাতে একটা প্রশ্ন তুলছে। এবং আপনি দেখবেন যে এই একটা ব্যাংকের রেপুটেশনস ওভার দ্য নাইট গ্রো করে না, কিন্তু যখন ওই ব্যাংকটা ফেল করে তখন তো ওভার দ্য নাইট এটা কিন্তু মাটিতে পড়ে যায়। সো আমাদেরকে প্রত্যেকটা ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে মনে রাখতে হবে যে অ্যাট এনি কস্ট আমার রেপুটেশনের উপরে, আমার ট্রাস্টের উপরে, আমার কনফিডেন্সের উপরে যেন বিন্দুমাত্র কোনো ধরনের কোনো ইয়ে না আসে। এবং সেটা আমি তো মনে করি যে আমরা যারা ব্যাংকে আছি, আমরা এইটাই আমাদের ক্যাপিটাল। বাংলাদেশ ব্যাংক যেভাবে এখন ঢেলে সাজাচ্ছে, আবার কিছুটা হিকআপ থাকবে ইনিশিয়ালি, ইট উইল টেক টাইম, ওভার দ্য নাইট কোনো জিনিস হবে না, কিন্তু এই জায়গাতে এটা ঘুরে দাঁড়াবে, সেটি আমরা প্রত্যাশা করি। কিন্তু মুসলিউদ্দিন আহমেদ স্যার, এই প্রশ্নটি কিন্তু থেকে যায় গ্রাহকদের পর্যায় থেকে। নিশ্চয়ই আপনার কাছেও এই ধরনের আলোচনার জন্য গ্রাহকরা আসেন যে কোনো একটি ব্যাংকে যেখানে কোনো একজন গ্রাহকের টাকা আছে অথবা বাণিজ্যিক সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য বিনিয়োগের প্রসঙ্গ আছে, তিনি কিভাবে স্থির থাকবেন এই ধরনের খবরগুলোতে? এই মানুষের ডিপোজিটের টাকাটা নিয়ে কিন্তু আমরা কিন্তু আবার ইনভেস্ট করি, এবং এইভাবেই কিন্তু একটা ইকোনমির চাকা কিন্তু চলছে। আমরা যদি ডিপোজিটে না পাই তাহলে কিন্তু আমি ওইটা আবার করতে পারবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যিনি টাকাটা নিয়েছেন উনি যদি ফেরত না দেয় তাহলে ওইটা কিন্তু আমি ফার্দার রিসাইকেল করতে পারবো না। সো এটা বোথ এন্ডে কিন্তু আমাকে সামঞ্জস্য বজায় রাখতে হবে, যে একদিকে আমার কনফিডেন্স বা ট্রাস্ট বা রেপুটেশন ক্রেডিবিলিটি এস্টাবলিশ করে আমাকে ডিপোজিটরকে অ্যাট্রাক্ট করতে হবে, অন্যদিকে আমি প্রপারলি টাকাটা ইনভেস্ট করছি কিনা, সেখান থেকে আমি টাকাটা রিটার্ন পাচ্ছি কিনা, সেটাও দ্যাট ইজ এ মেজর পার্ট। দুইটাই খেয়াল রাখতে হবে, এবং এই দুইটাই যখন প্রপারলি চলবে, যদি আমার সেই ব্যাংক যদি প্রপারলি চালিয়ে সে যদি প্রফিট করতে পারে, তাহলেই মনে করবেন যে ইকোনমি ঠিক আছে, ব্যবসা ঠিক আছে, ব্যাংকিং ঠিক আছে। স্পেশালি একটি দেশের ইকোনমির স্বাস্থ্য পরীক্ষা করা হয় যদি ওই দেশের পার্টিকুলার ব্যাংকিং সেক্টরটা যদি ঠিকভাবে চলে, এটা ধরে নেওয়া যায় দ্য ইকোনমি ইজ রানিং স্মুথলি অ্যান্ড দ্য ব্যাংকিং এনভায়রনমেন্ট ইজ রানিং উইথ এ কমফোর্টেবল রিজাল্ট। আরও একটা বিরতিতে যাব, তার আগে এই প্রশ্নটি যে আমরা এখনো শুনছি যে ব্যবসায়ীরা তার যে ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গে এলসি খুলতে পারছেন, এরকম একটা অভিযোগ আছে, ডলারের প্রসঙ্গ একটা আছে। পাশাপাশি এই দুটি প্রশ্ন এবং আরও একটু বড় করে আমরা আলোচনা বিরতির পরে শুনবো, সেটি হচ্ছে ব্যাংকিং সেক্টরে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সামগ্রিকভাবে কি করা যেতে পারে। এই প্রশ্নগুলো আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, ব্যাংকিং হালচাল, সম্মানিত আলোচক হিসেবে আছেন মুসলিউদ্দিন আহমেদ। যে প্রশ্নটি রাখা যে এলসি প্রসঙ্গে এখন আমরা অভিযোগ শুনি, ডলারের প্রসঙ্গ আছে, কতটা সমাধান হয়েছে? দুইটা পার্ট, একটা হচ্ছে টাকা পার্ট আর একটা হচ্ছে এলসি পার্ট। আমি টাকা পার্টও কিন্তু সমস্যা আছে, 2 লক্ষ থেকে 2.5 লক্ষ কোটি টাকা চলে গেছে। তো এটার একটা ক্যাজুয়ালিটি থাকবেই ব্যাংকিং সেক্টরের উপরে, এখানে তো ব্যাংকের টাকায় চলে গেছে। তো সেখানে কি হচ্ছে, এই সিগনিফিকেন্ট নাম্বার অফ ব্যাংকস আর স্ট্রাগলিং অফ টু রিপে দেয়ার দ্য ডিপোজিটার্স, তাহলে তারা ইনভেস্ট করবে কোথায়? অন দ্য টপ অফ দ্যাট তারা কি করেছে যে তাদের যে পরিমাণ ডিপোজিট তার থেকে বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট করে ফেলেছে। তো তাহলে এখানে কিন্তু টাকারও একটা ক্রাইসিস রয়ে গেছে। অন দ্য টপ অফ দ্যাট কি হয়েছে, ওভার দ্য লাস্ট 6 months দ্য ইন্টারেস্ট রেট ওয়াজ 9%, নাও ইট ইজ জাম্প টু 13-14%। তাহলে কিন্তু ব্যবসায়ীদের উপরে প্রথমেই টাকার জন্য যারা পাচ্ছেন তাদের জন্য কিন্তু ওভার দ্য নাইট 6 থেকে 7% ইন্টারেস্ট রেট বেড়ে গেছে টু কন্টেইন দ্য ইনফ্লেশনস অফ দিস, দ্যাটস দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাজ টু টেক দ্য মেজার অফ দিস ইয়ার। তো ফরেক্সের দেখেন যে স্টিল কিন্তু দ্যাট ইজ দ্য বাম্পিং। আমরা মনে করেছিলাম যে খুব শীঘ্রই এটা হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। যে আপনার যে পরিমাণ প্রেশার আসছে ইম্পোর্টের, সেখানে কিন্তু আমাদের যে পরিমাণ এক্সপোর্ট আছে বা যে পরিমাণ আমাদের ডলার রিটেনশন আছে, যে পরিমাণ রেমিটেন্স আসছে, সেটা দিয়ে কিন্তু স্টিল ডলার কিন্তু চাপে আছে। মানে আমাদের এই ক্ষেত্রে রিকভারি মেকানিজমে কোনো ত্রুটি বা ঘাটতি আছে কিনা? এখানে একটা জিনিস হচ্ছে, আপনি যদি দেখেন যে আমাদের যে পরিমাণ ইম্পোর্ট হয়
এইটা দিয়ে ব্যালেন্স হয় এক্সপোর্ট আর হচ্ছে রেমিটেন্স। আমাদের এক্সপোর্টের ভ্যালু এডিশনটা কমে গেছে, বাইরের ইনফ্লেশনের কারণে যে পরিমাণ যে টাকা দিয়ে সে র মেটেরিয়ালটা আনতো সেটা প্রাইস বেড়ে গেছে। তাহলে কি হবে, আগে যে সে 10 to 15% বা 20% আর কন্ট্রিবিউশন মার্জিন থাকতো সেখানে সেটা চলে গেছে লেস দ্যান 10%। তাহলে যে পরিমাণ ভ্যালু এডিশন হচ্ছে সেই ডলারটাই তো আমার কাছে এনক্যাশ করবে, সেটাই তো টাকাতে কনভার্ট করবে, বাকিটা তো চলে যাচ্ছে। তো তাহলে আপাত দৃষ্টিতে এক্সপোর্টের গ্রোথ দেখছি, কিন্তু তার ভ্যালু রিটেনশন ইয়েটা কমে গেছে। সহজ কোনো সমাধান আছে সেটার জন্য আমাদেরকে যে ইয়েটা করতে হবে ইমিডিয়েটলি, আমার মনে হয় যে ওয়ার্ল্ডে এখন ইনফ্লেশন অনেকটাই কন্ট্রোলের ভিতরে, আমাদেরকে আমাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে, আমাদেরকে হাই ট্যাগ প্রোডাক্টের ভিতরে যেতে হবে, আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে হবে। কারণ এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টই একমাত্র অনেক দেশের জন্য একমাত্র মেকানিজম যে তার টোটাল দেশের ইকোনমিকে চেঞ্জ করে দিয়েছে, অনেক সমস্যার সমাধান, অনেক সমস্যা। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই কারণের জন্য আমাদের যেরকম পলিটিক্যাল স্ট্যাবিলিটি দরকার, আমাদের ল অ্যান্ড ডিসিপ্লিনের দরকার, আমাদের গভর্নেন্সের জন্য প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনস দরকার। ব্যাংকিং সেক্টরের সুশাসন প্রতিষ্ঠায় মোটা দাগে যদি আপনার কাছ থেকে শোনার চেষ্টা করি যে কোন তিনটি বিষয় সকলেই মানবে এবং সেটি মানার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে খুব কঠোর নজরদারি থাকবে, এরকম কোন তিনটি বিষয় আপনার দৃষ্টিতে হওয়া উচিত? দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান। সো গভর্নমেন্টের কোনো থাকবে না, বাংলাদেশ ব্যাংক উইল এনজয় দ্য ফুল অটোমেশন, স্বায়ত্ত শাসন বলতে অটোনোমাস ইয়েতে থাকবে। সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট যে এই যে আমাদের দেশ হচ্ছে প্রাইভেট ব্যাংক ডোমিনেটেড তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এই ব্যাংকিং রুলস অ্যান্ড রেগুলেশনস about the board of directors and the quality of board of directors, এই ক্রাইটেরিয়াগুলোকে আবার রিভিজিট করতে হবে, অ্যান্ড গভর্নেন্স এটাকে আবার রিভিজিট করতে হবে, মানে অপারেশনাল সিস্টেম যেটা। কারেক্ট। একটি ব্যাংক যদি প্রপারলি প্রফেশনাল দিয়ে চলে সেটা কখনো থাকার কথা না। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, স্ট্যান্ড চার্ট এইচএসবিসির মালিক কি এখানে বসে আছে? বাংলাদেশে আছে নাকি? স্ট্যান্ড চার্ট এইচএসবিসি দুজনেই তো বাংলাদেশি, যে সিইও। তাহলে তারা যদি প্রফেশনালি করে টোটালি আপনার বেস্ট ব্যাংক হতে পারে, তাহলে আমাদের দেশের ওই ছেলেরাই যখন লোকাল ব্যাংকে চলে আসতেছে দে আর স্ট্রাগলিং, এবং সেই ব্যাংকটা ফেল করছে। তো তাহলে এখানে কিন্তু ইটস নট এ কোয়েশ্চেন অফ দিস দ্য কোয়ালিটি অফ দ্য পিপল, ইটস এ কোয়েশ্চেন অফ দ্য প্রসেস, ইটস এ কোয়েশ্চেন অফ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, ইটস এ কোয়েশ্চেন অফ দি সিস্টেম। সো এই জিনিসগুলোকে আমি যদি মডিফাই করতে পারি, এই জিনিসগুলোকে, খুব কঠিন কিছু না, সব থেকে সোজা জিনিস হচ্ছে যখন কোনো কিছু পারবো না, যারা সাকসেসফুল হয়েছে জাস্ট উই ক্যান ফলো ইট, উই ক্যান সি দ্য সিস্টেমস অ্যান্ড ইমপ্লিমেন্ট ইট। 3 নম্বর পরামর্শ কি থাকবে? অ্যান্ড থার্ড পয়েন্ট ইজ দ্যাট যারা আমাদের ব্যাংকের আমরা যারা ডিসিশন মেকার, এইখানে কোনো ওই আত্মীয়বাজি হলে চলবে না। হ্যাঁ, যে আমার কিছু লোকের কর্মসংস্থানের জন্য আমি একটা ব্যাংক দিয়েছি, হোয়াট এভার দ্য কোয়ালিটি অফ দ্য পিপল, তাদেরকে ঢুকিয়ে দিলাম, তাদেরকে প্রমোশন দিলাম ইন টাইমে, দে আর নাও ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস হ্যাভিং নো প্রফেশনাল কোয়ালিটি অ্যান্ড অল দিস থিংস। এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে প্রমোশনাল প্রসিডিওর হ্যাজ টু বি ইন এ প্রপার ওয়ে। এই দিকেও একটা আমার মনে হয় যে একটা রুলস রেগুলেশন আনার প্রয়োজন আছে বলে মনে করি। একেবারে আমরা শেষের দিকে আপনার কাছ থেকে শেষ লাইনটা শুনবো, তবে সেই লাইনটা শুনতে চাই যে সমস্ত ব্যাংকগুলো দুর্বল ব্যাংক হিসাবে পরিচিত, তাদের ঘুরে দাঁড়ানোর প্রশ্নে তাদের ব্যাংকগুলোর সাথে পিছনে যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? 2-1 লাইনে শুনতে চাই। আমাদের যারা ডিপোজিটর আছে, যারা কাস্টমার আছে, স্টেক হোল্ডার আছে, তাদের কাছে এই কনফিডেন্স দেওয়া উচিত, হোয়াট এভার দ্য মিস্টেক দে ডিড, দ্যাট উইল নট হ্যাপেন ইন ফিউচার। So the bank are committed to in the right track. সবাই যদি ঝাঁপিয়ে পড়ে এবং সেন্ট্রাল ব্যাংক ইজ ইন ভেরি সাপোর্টিং মোড, আমার মনে হয় অনেক ব্যাংকই এখান থেকে ঘুরে আসবে। গাইডলাইন এবং সেই গাইডলাইন অনুসরণ করা হচ্ছে কিনা সেক্ষেত্রে মনিটরিং, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে চললে এই অবস্থাগুলো, অর্থাৎ ব্যাংকিং সেক্টরে যে আলোচনাগুলো শুনছি যেটি কাউকেই স্বস্তি দিচ্ছে না, এই স্বস্তি দূর করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ মসলিউদ্দিন আহমেদ, আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে চ্যানেল 9-এর দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।